বাংলাদেশে ক্যান্সার রোগীদের সংখ্যা এবং প্রবণতাটা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু পরিসংখ্যান বা সমীক্ষা কিন্তু বলছে যে বাংলাদেশে প্রতি বছর নতুন করে প্রায় 1.5 লক্ষের মতো রোগী নতুন করে শনাক্ত হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে সেটার মধ্যে নারী রোগীদের সংখ্যাটা অনেক বেশি, অর্থাৎ তাদের স্তন ক্যান্সার সব থেকে বেশি দেখা যাচ্ছে। আজ আমরা এই স্তন ক্যান্সার নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্তন ক্যান্সার এবং আমাদের করণীয় কী। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডক্টর এম নিজামুল হক জালাল, সিনিয়র কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল অনকোলজি, ডেল্টা হসপিটাল লিমিটেড। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম। এই মুহূর্তে আরটিভি এবং আরটিভির সামনে যেসব দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ। স্যার, যেটি বলছিলাম প্রথমে যে বিভিন্ন পরিসংখ্যান কিন্তু বলছে যে বাংলাদেশে প্রতি বছরে 1.5 লক্ষের মতো রোগী কিন্তু শনাক্ত হচ্ছে ক্যান্সার, এবং তাদের মধ্যে কিন্তু নারীদের সংখ্যাটাও কম নয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে কিন্তু স্তন ক্যান্সার হবার ঝুঁকি বা তাদের আক্রান্ত হবার ঝুঁকিটা কিন্তু অনেক বেশি হচ্ছে। একটু স্যার জানবো এর পেছনে আসলে কারণটা কি, যে কেন স্তন ক্যান্সারে তারা বেশি আক্রান্ত হচ্ছে? স্তন ক্যান্সারের কারণ হিসেবে প্রথম আমরা যেটা বলে থাকি যে বয়স যত বৃদ্ধি পাবে সাধারণত মহিলার ক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি তত বাড়তে থাকে। সাধারণত 40 ঊর্ধ্ব মহিলা যারা, তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে। আচ্ছা, এরপরে যেটা আসে যে পারিবারিক ইতিহাস। যেসব মহিলাদের ক্ষেত্রে পারিবারিক ইতিহাস অর্থাৎ তার মায়ের বা দাদির বা নানির ক্যান্সার থাকে, তাদের কাছে ক্যান্সার হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি থাকে। এর পাশাপাশি যাদের স্তনে কিছু কিছু রোগ আছে, যেমন আমরা বলি বিনাইন বেস ডিজিজ, কিছু ধরনের টিমার থাকে যেগুলি ক্ষতি করে না, পরবর্তীতে সাধারণত এগুলি ক্যান্সারে রূপান্তর হতে পারে। আচ্ছা, এসব মহিলাদের ক্ষেত্রেও স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এর পাশাপাশি যেসব মহিলারা সাধারণত হরমোন জাতীয় ওষুধ যেমন কন্ট্রাসেপটিভ পিল দীর্ঘদিন ধরে খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। আরও যে কারণগুলি আছে, যেমন ধরুন যে হয়তো তার বুকের কোনো সময় রেডিয়েশন দিয়ে চিকিৎসা করা হলো, হয়তো তার লাং ক্যান্সার ছিল, তাহলে সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে যেহেতু বেস্টে রেডিয়েশন এক্সপোজার হয়, তাহলে সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও আরও আমরা যেগুলি বলে থাকি, যেমন ধরুন তার আগে একটা স্তনে ক্যান্সার আছে, তাহলে পরবর্তীতে অপোজিট ব্রেস্টে বা অপোজিট স্তনে তার ক্যান্সার হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি থাকে। আমরা অনেকগুলো কারণের কথা শুনলাম, এদের মধ্যে কি স্যার ওবিসিটি কি একটা কারণ হতে পারে? ওবেসিটি এখন পর্যন্ত সাধারণত স্টাডির মধ্যে তেমন কিছু প্রমাণিত হয় নাই। তারপরে ধরা হয় যারা স্তন ক্যান্সার মোটা যেসব মহিলারা বা চর্বি জাতীয় খাদ্য অধিক পরিমাণে গ্রহণ করেন বা সঠিকভাবে পুষ্টিকর খাবার না, ধরা হয় যে এদের ক্ষেত্রেও কিছুটা হওয়ার ঝুঁকি থাকে। কারণ আমরা সাম্প্রতিক কিছু গবেষণায় কিন্তু দেখেছি যে 2030 সাল নাগাদ শুধুমাত্র ওভারওয়েট বা ওবিসিটির জন্য ক্যান্সার রোগীদের সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে। হ্যাঁ, ওবেসিটির কারণে সাধারণত যেগুলি হয়, যেমন ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত ডায়াবেটিসের সাথে বেশিরভাগ ক্যান্সারই একটা সম্পৃক্ততা থাকে। সেক্ষেত্রে সাধারণত ধরা হয় যে ডায়াবেটিসের ক্ষেত্রে গ্লুকোজ বা চিনি জাতীয় খাবার বেশি গ্রহণের কারণে এগুলির সাথে এখনো গবেষণা করা হচ্ছে যে সাধারণত এই অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা শর্করা জাতীয় খাবার গ্রহণের ফলে যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি, তার সাথে ক্যান্সারের কোনো সম্পৃক্ততা আছে কিনা এগুলি দেখা হচ্ছে। এখন অনেক জায়গায় বলা হয় যে সাধারণত ক্যান্সার হলে অনেকে কিন্তু বলে থাকে যে আপনারা বেশি মিষ্টি জাতীয় খাবার খাবেন না, কিন্তু আসলে গবেষণায় এখনো এগুলি প্রমাণিত হয়নি। স্যার, এখন একটু আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি যে স্তন ক্যান্সার নিয়ে যেহেতু আমরা কথা বলছি, স্তন ক্যান্সারটা আসলে কি এবং স্তন ক্যান্সারের প্রধান যে লক্ষণ, অর্থাৎ প্রাথমিকভাবে কোন লক্ষণগুলো দেখা দিলে একজন নারী বুঝতে পারবে যে তার আসলে স্তন ক্যান্সারের দিকে যাচ্ছে বা টিউমারের দিকে যাচ্ছে? আচ্ছা, স্তন ক্যান্সার বলতে আমরা বুঝি যে স্তনে বিভিন্ন ধরনের সাধারণত যে কোষগুলি থাকে, সেই কোষগুলির যে কোনো একটা কোষ থেকে যদি ক্যান্সারের উৎপত্তি হয়, যেমন ধরুন স্তনের ডাক্টাল জাতীয় কিছু কোষ আসে, সেখান থেকে ক্যান্সার হলে আমরা বলি ডাক্টাল কার্সিনোমা। লোবুলার জাতীয় কোষ আছে, সেখান থেকে বলি আমরা লোবুলার কার্সিনোমা। এছাড়া লিম্ফেটিক কিছু কোষ আছে, সেখান থেকে আসলে আমরা বলি লিম্ফোমা। এছাড়াও কানেকটিভ টিস্যু আছে, সেখান থেকে আসলে আমরা বলি সার্কোমা। এই ধরনের বিভিন্ন জাতীয় কোষ থেকে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। তার মধ্যে সাধারণত এই যে নিঃসরণকারী যে কোষগুলি, সাধারণত মাতৃদুগ্ধ যেখান থেকে বের হয়, ডাক্টাল আমরা বলে থাকি, এই ডাক্টাল কার্সিনোমাই সাধারণত বেশি হয়ে থাকে। এখন স্তন ক্যান্সারের প্রাথমিক যে লক্ষণগুলি, তার মধ্যে প্রধানত যে লক্ষণটা সেটা হলো আমরা বলে থাকি ব্রেস্টে একটা চাকা বা একটা পিণ্ড বলে থাকি। প্রথম পিণ্ডের উৎপত্তি সাধারণত এই চাকা এক বা একাধিক থাকতে পারে
এবং এগুলি সাধারণত প্রথম পর্যায়ে কোনো ব্যথা থাকে না, ব্যথামুক্ত থাকে। এর পাশাপাশি তার বগলেও চাকা থাকতে পারে। বগলে যে গ্রন্থি আছে আমরা বলে থাকি লিম্ফ নোড, সেখানেও চাকা হইতে পারে। এখন এই যখন চাকার তৈরি হয় তখন এই চাকার পাশাপাশি ব্রেস্টের যে আকৃতি, সাধারণত আকৃতির পরিবর্তন হয়ে যায়। এছাড়া ব্রেস্টের যে নিপল আমরা বোটা বলে থাকি, এটা ভিতরের দিকে বসে যেতে পারে। বোটার থেকে কোনো সময় রক্ত, পুজ বা তরল জাতীয় পদার্থ বের হতে পারে। আবার ব্রেস্টের যে চামড়া আছে, সে চামড়াটা অনেক সময় আপনার কমলা লেবুর মতো ভিতরে বসে বসে যেতে পারে। এগুলি প্রাথমিক লক্ষণ। এর পাশাপাশি যদি দীর্ঘদিন ধরে এই পর্যায়ে থাকে, সাধারণত ওখানে আশেপাশের যে টিস্যুগুলি, সেই টিস্যুগুলি আক্রান্ত হইতে থাকে। যেমন ধরুন বুকের হাড় আক্রান্ত হইতে পারে, সেক্ষেত্রে ব্যথার উদ্ভব হবে। এর মানে এটা কি আমরা বলতে পারি যে ক্যান্সার স্প্রেড করছে? ক্যান্সার স্প্রেড করে, রাইট, সঠিক। যে ক্যান্সারগুলি স্প্রেড সাধারণত লোকাল স্প্রেড হতে পারে। আর কিছু কিছু আছে যে রক্তের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। যেমন ব্রেনে গেলে ব্রেনে ছড়িয়ে পড়তে পারে, সেক্ষেত্রে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। ফুসফুসে যেতে পারে, ফুসফুসে যাওয়ার কারণে রোগীর কাপ, কাশির সাথে রক্ত, শ্বাসকষ্ট এগুলো হতে পারে। রোগীর লিভারে যেতে পারে, সেক্ষেত্রে তার পেটের ডান পাশে ব্যথা হতে পারে। আবার হাড়েও যেতে পারে, সেক্ষেত্রে তার হাড়ের ব্যথা হতে পারে। এর পাশাপাশি আমরা আর একটা আছে যে লসিকা গ্রন্থি আমাদের থাকে। এই ক্যান্সারটা লসিকা গ্রন্থির মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে তার গলার উপরের দিকে সাধারণত আমরা দেখি সুপ্রাক্লেভিকুলার রিজন, সেখানে তার ফুলে যেতে পারে। অথবা পেটের ভিতরে যেসব গ্রন্থি আছে সেখানেও ক্যান্সার ছড়াইতে পারে। যাদের ক্যান্সার হচ্ছে, বিশেষ করে আমরা স্তন ক্যান্সার রোগীদের কথাই বলছি, যে ক্যান্সার মানে কিন্তু সবাই যেটা জানে, খুব কমন একটা কথা যে ক্যান্সার হচ্ছে দুরারোগ্য একটা ব্যাধি। সুতরাং যাদের ক্যান্সার হচ্ছে, স্তন ক্যান্সার যাদের হচ্ছে, তাদের ক্ষেত্রে কি বলা যেতে পারে যে ক্যান্সার পুরোপুরিভাবে নিরাময়যোগ্য? ক্যান্সার নিরাময়ের একটা নির্দিষ্ট মাপকাঠি আছে। আমরা বলে থাকি যে মাপকাঠি হলো 5 বছর। যে কোনো ক্যান্সার রোগীকে আমরা যদি 5 বছর ভালো রাখতে পারি চিকিৎসার মাধ্যমে, তাহলে আমরা বলে থাকি শতভাগ নিরাময়। এক্ষেত্রে আমি বলবো ব্রেস্ট ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রেই নিরাময়, মানে 90 ভাগের অধিক ক্ষেত্রে ক্যান্সার নিরাময়। কারণ অধিকাংশ ব্রেস্ট ক্যান্সার রোগী সঠিকভাবে যদি সঠিক পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করেন 5 বছরের অধিকও ভালো থাকে। সেক্ষেত্রে তার রোগ নির্ণয় প্লাস রোগের ধরন, রোগটা কোন পর্যায়ে আছে, এগুলির উপর কোন স্টেজে রয়েছে এগুলির উপর নির্ভর করবে। রোগীদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু দেখা যায় যে তারা প্রাইমারি স্টেজে এসেছে, অর্থাৎ ফার্স্ট অথবা সেকেন্ড স্টেজে। সেক্ষেত্রে কি সেটা পুরোপুরিভাবে নিরাময়যোগ্য? আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছি যে 4th স্টেজ থেকেও কিন্তু রোগীরা ভালো হয়ে ফিরছে। আগে আমি বললাম যে স্তন ক্যান্সার স্টেজ 4-এও অনেক সময় ভালো হয়। আমি বললাম তার কিছু কিছু বিষয় আছে, যেমন তার ক্যান্সারের ধরনটা কি, ক্যান্সারের ক্ষেত্রে তার রিসেপ্টর স্ট্যাটাস বলে থাকি আমরা, যেগুলি যেমন হরমোন রিসেপ্টর আছে, এগুলির ধরনটা কিরকম। হরমোন রিসেপ্টর যদি ERPR পজিটিভ আমরা বলে থাকি, আবার HER2 নামে একটা রিসেপ্টর আছে, সেটা যদি রিসেপ্টর নেগেটিভ থাকে, এই ক্যান্সারগুলির ধরন ভালো। সাধারণত চিকিৎসা করলেই রোগী অনেক সময় কিওরের দিকে চলে আসে, মানে 5 বছর ভালো রাখা যায়। এর পাশাপাশি যেমন বললেন যে প্রাথমিক পর্যায়ে যদি আমরা রোগটা নির্ণয় করতে পারি, সেক্ষেত্রে রোগী শতভাগই নিরাময় করা সম্ভব। যেহেতু আমরা সারা দেশব্যাপী জানি যে আসলে ক্যান্সার রোগীদের সংখ্যাটা প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু আছে এবং দিন দিন সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এখন ক্যান্সার হচ্ছে, কিন্তু ক্যান্সার নির্ণয় করার জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা, সেটি কি আসলে বাংলাদেশে রয়েছে? আসলে ক্যান্সার নির্ণয়ের জন্য আমি প্রথমে বলি, আমরা যেসব পদ্ধতি অবলম্বন করে থাকি সাধারণত 3টা পদ্ধতি। প্রথমত যেটা বলি শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা। একজন চিকিৎসকের কাছে যখন একজন রোগী আসেন, তখন শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা দেখা হয় যে তার টিউমারটা কোথায় আছে, টিউমারটার আকৃতি কীরকম, এর পাশাপাশি এর সাথে আর তার অন্য কোনো লক্ষণ আছে কিনা, এগুলি পরীক্ষার মাধ্যমে দেখা হয়। এর পরবর্তীতে আর কিছু আমরা ইনভেস্টিগেশন বলে থাকি, যেগুলি ক্লিনিক্যাল পরীক্ষা করা হয়ে থাকে। যেমন তার এক্স-রে, আল্ট্রাসাউন্ড, অথবা তার ম্যামোগ্রাফি আমরা বলে থাকি, অথবা অনেক সময় MRI। এর কোনো ক্ষেত্রে এক বা একাধিক পরীক্ষার মাধ্যমে তার নির্ণয় করা হয়ে থাকে যে তার রোগটার কীরকম ধরন আছে। এর পরবর্তীতে এই রোগটাকে নিশ্চিত করা হয়, যেটাকে আমরা বায়োপসি বলে থাকি। এই বায়োপসি পরীক্ষাগুলি আমরা অনেক সময় সূক্ষ্ম সূচের মাধ্যমে করে থাকি, যেটার মধ্যে আছে কোর বায়োপসি বলি বা FNAC বলা হয় অনেক সময়। আবার অনেক সময় আমরা বলে থাকি যে কেটে পরীক্ষা করা হয়, এক্সিশন বায়োপসি করা হয়ে থাকে, অথবা অনেক সময় কোনো সময় একটু টিস্যু না হয় কেটে, যেটাকে ইনসিশনাল বায়োপসি করা হয়। এর মাধ্যমে কনফার্ম করা হয়ে থাকে। এই 3 ধরনের পরীক্ষার মাধ্যমে রোগটাকে সাধারণত কনফার্ম করা হয়। এর পরবর্তী পর্যায়ে আরও কিছু কিছু পরীক্ষা আছে, যে এগুলির মাধ্যমে আমরা বলে থাকি যে তার স্টেজ বা পর্যায়টা কী আছে। যেমন ধরুন যদি মনে করা হয় যে তার রোগটা একটু বেশি দিন যাবত আছে, সেক্ষেত্রে হয়তো তার ব্রেনের কোনো সিমটম, সেক্ষেত্রে আমরা ব্রেনের MRI করে থাকি। আবার হয়তো বুকের তার কোনো কাশির লক্ষণ আসে, সেক্ষেত্রে বুকের CT স্ক্যান করা যেতে পারে। আবার পেটের যদি কোনো কারণে পেটের ডাইন পাশে ব্যথা অথবা অনেক সময় ওভারিতে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে পেটের CT স্ক্যান করা যেতে পারে। আবার বোন হয়তো তার হাড়ে ছড়ানোর লক্ষণ পেলে আমরা বোন স্ক্যান করে থাকি। সর্বোপরি আরেকটা পরীক্ষা আছে যাকে আমরা বলি পেট সিটি,
মানে হোল বডি চেক করা হয়ে থাকে। আমরা যদি মনে করি তার শরীরের সব জায়গায় ছড়ানো এই পেট সম্ভব আছে, সিটি স্ক্যান তো মনে হয় অধিকাংশ ক্ষেত্রে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে করা হয়ে থাকে। হ্যাঁ অধিকাংশ ম্যাক্সিমাম সাধারণত যখন অ্যাডভান্স স্টেজে মানে বেশি দিন যাবত যে ক্যান্সার হয়তো দীর্ঘদিন পরে আসলে একজন ব্রেস্ট ক্যান্সার রোগী, সেক্ষেত্রে সাধারণত পেট ক্যান্সার মাধ্যমে তার টোটাল স্টেজিংটা দেখা হয় আসলে তার ডিজিজটা কোন পর্যায়ে আছে। এখন আমরা বলবো বাংলাদেশের এই পরীক্ষাগুলির ম্যাক্সিমামই কিন্তু আমাদের প্রত্যেক জায়গাতেই করা সম্ভব, শুধুমাত্র পেট সিটি স্ক্যান যেমন যেটা বললাম এই পরীক্ষাটাই কিন্তু আমাদের সব জায়গাতে নির্দিষ্ট কিছু হসপিটালে রয়েছে। হসপিটালে আসে। জি, এখন আপনার কাছে একটু জানবো এই যে জেনেটিক টেস্টিং বা বায়োমার্কার, আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা দেশেই কিন্তু এই টেস্ট করার একটা প্র্যাকটিস রয়েছে। বাংলাদেশে কি এটার কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা, বা বাংলাদেশের মানুষজন কতটুকু সচেতন যে তার ক্যান্সার ভবিষ্যতে হবে কিনা সেটার জন্য একটা জেনেটিক টেস্ট করা বা বায়োমার্কার টেস্ট করা? জেনেটিক টেস্ট বা বায়োমার্কার মাধ্যমে আমরা ক্যান্সারের শুধু ধরন না, একটা প্রথম ক্যান্সার নির্ণয়ের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা পদ্ধতি, দ্বিতীয়ত ক্যান্সার চিকিৎসার জন্য একটা ইম্পর্টেন্ট পদ্ধতি, তৃতীয়ত হলো ক্যান্সারটা তার ভবিষ্যতে ফলো আপ কী হবে, তাকে কিভাবে করতে হবে, আর তৃতীয়ত তার পরবর্তী প্রজন্মের ফলো আপটা কী হবে, এগুলির উপরেও কিন্তু এই বায়োমার্কার বা জেনেটিক টেস্টগুলি করা হয়ে থাকে। বাংলাদেশেও কিন্তু জেনেটিক টেস্ট এখন হচ্ছে, বিশেষ করে আপনার যেগুলি যেমন বেস্টের জেনেটিক টেস্টের মধ্যে আমরা বলি BRCA1 BRCA2 মানে BRCA1 BRCA2, এই টেস্টগুলি কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবল হচ্ছে প্রত্যেক জায়গায়। আচ্ছা, বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, কিন্তু বাংলাদেশের মানুষজন কতটুকু সচেতনভাবে টেস্টগুলো করছে সেটি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। স্যার, একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। স্যার, যেমনটি বিরতির আগে আমরা কথা বলছিলাম যে এই জেনেটিক টেস্টিং বা বায়োমার্কার করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষজন আসলে কতটুকু আগ্রহ দেখাচ্ছে বা কতটুকু সচেতন? এই যে বায়োমার্কার টেস্টগুলি এখন কিন্তু আমরা ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে, স্তন ক্যান্সার ক্ষেত্রে প্রত্যেকটা রোগীকেই প্রথমে বায়োমার্কার টেস্ট করতে হয়। যেমন ERPR হার্টু, এটা কিন্তু বায়োমার্কার টেস্ট। এই টেস্টের মাধ্যমেই তার ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি নির্ণয় করা হয় যে তার আগে কেমোথেরাপি দিব না আগে অপারেশন চিকিৎসা করতে হবে। এই করার জন্য এখন এই প্রত্যেকটা রোগীকেই সাধারণত আমাদের কাছে যতগুলি রোগী আসে সব ক্ষেত্রেই ERPR হার্টু টেস্টটা করা হয়ে থাকে। এবং যাদের ক্ষেত্রে পারিবারিক লিঙ্ক আছে, আমরা পারিবারিক ইতিহাস পেয়ে থাকি যে তার নানির বংশের বা দাদির বংশের ছিল, সেই ক্ষেত্রে আমরা এই জেনেটিক টেস্টগুলি যেমন BRCA1 BRCA2 টেস্ট করে থাকি। এবং এই টেস্টগুলি করার পরে যদি লিঙ্ক পাওয়া যায় তাহলে তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে কাউন্সেলিং করে থাকি যে তাদের পরবর্তী যে প্রজন্ম তাদেরকে অল্প বয়স থেকে মানে 25 বছর পর থেকে তাদেরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে স্ক্রিনিং এর আওতায় নিয়ে আসা। স্যার, আমরা এখন একটু ট্রিটমেন্ট নিয়ে কথা বলতে চাই যে স্তন চিকিৎসার ক্ষেত্রে আধুনিক কি চিকিৎসা বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল রয়েছে? কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখি যে যাদের স্তন ক্যান্সার হচ্ছে তারা কিন্তু দেশে ট্রিটমেন্ট না করে দেশের বাইরে চলে যাচ্ছে। আসলে প্রথমে আমাদের জানা দরকার যে স্তন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি কি কি আছে। স্তন ক্যান্সার কিন্তু একটা সিস্টেমিক ডিজিজ, এখানে 3 ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। একটা সার্জারি বা শৈল চিকিৎসা, একটা হলো রেডিয়েশন চিকিৎসা, একটা হলো কেমোথেরাপি বা আমরা যে মেডিসিন যে চিকিৎসা করে থাকি সেগুলো বলা হয়। এখন সার্জারির ক্ষেত্রে প্রত্যেকটা চিকিৎসা কিন্তু এখন আধুনিক ব্যবস্থাপনা আছে। আগে কিন্তু স্তনে ক্যান্সার হলেই পুরো স্তন কেটে ফেলতো, আমরা যেটাকে বলি মাস্টেক্টমি। এখন কিন্তু স্তন না কেটেই চিকিৎসা করা হচ্ছে, যেটাকে আমরা বলি শুধুমাত্র টিউমারটা কেটে ফেলে, অথবা BCS বলে তার বেস্ট কনজারভেটিভ সার্জারি। বেস্টটাকে রেখে শুধুমাত্র টিউমারটাকে কেটে ফেলা হয়, পরবর্তী পর্যায়ের পাশাপাশি এর সাথে কেমোথেরাপি বা রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়। কাজেই সার্জারি ক্ষেত্রে এখন অত্যাধুনিক, এখন ল্যাপারোস্কোপি সার্জারিও করা হচ্ছে অনেক কোনো ক্ষেত্রে। এর পাশাপাশি ধরুন কেমোথেরাপি। কেমোথেরাপিতেও আগে কিন্তু আমরা যে মান্দাতার আমলে যেসব পদ্ধতিতে চিকিৎসা করতাম, এর পাশাপাশি এখন কিন্তু অনেক চেঞ্জ। এর পাশাপাশি ধরুন যে রেডিয়েশন যে চিকিৎসা, এখন রেডিয়েশন চিকিৎসা কিন্তু আগে আমরা সাধারণত আগের যে নর্মাল স্বাভাবিক পদ্ধতিতে চিকিৎসা দিয়ে থাকতাম, কিন্তু রেডিয়েশনে কিন্তু এখন অনেক আধুনিকতা। এখন অত্যন্ত সূক্ষ্ম পদ্ধতিতে রেডিয়েশন দেওয়া হয়ে থাকে। এই রেডিয়েশন দেওয়ার ফলে তার হয়তো হার্টের বা তার ফুসফুসের কোনো ক্ষতি না করেই এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। এত প্রত্যেকটা পদ্ধতিতেই এখন চিকিৎসার আধুনিকতা আছে। স্যার, এই যে আপনি এতগুলো ট্রিটমেন্ট প্রোটোকলের কথা বললেন, টার্গেটেড থেরাপি অর্থাৎ আধুনিক যে চিকিৎসা পদ্ধতি, হরমোনাল এবং ইমিউনোথেরাপি, প্রত্যেকটা আধুনিক চিকিৎসা পদ্ধতি কিন্তু বাংলাদেশে রয়েছে। যেটি আমার প্রশ্ন ছিল যে তারপরও কেন আমাদের দেশের মানুষদের সেই আস্থাটুকু আসলে ফিরে আসছে না যে আমি দেশে চিকিৎসা করলে আমি ভালো হতে পারি। না, আমার কাছে কিন্তু যত রোগী আসে, অনেক রোগী প্রশ্ন করে আমি কি ইন্ডিয়া যাবো, সিঙ্গাপুর যাবো। বলে ইন্ডিয়া সিঙ্গাপুর ওরা তো আর চিকিৎসা আপনাকে
বানিয়ে দিবে না। চিকিৎসা আমরা যা দেবো বইয়ের পাতার চিকিৎসা কিন্তু একই, এবং এই চিকিৎসাগুলি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। এবং আমরা স্যার যতটুকু শুধু জানি, আপনার কাছে একটা যে আছে আপনার মনের খোরাক, আপনি গেলে যেতে পারেন, কিন্তু আপনি পরীক্ষা নিরীক্ষার মধ্যে ওরাও কেমোথেরাপি দেবে, সেম ড্রাগ ইউজ করবে। কাজে এখন অনেক রোগী বিদেশে ঘুরে আসার পরে কিন্তু আমার কাছে এসে বলে না স্যার গিয়ে কোনো খুব একটা তেমন। এবং এই তথ্যটা মনে হয় অনেকের হয়তো অজানা যে ট্রিটমেন্ট প্রোটোকল ওয়ার্ল্ড ওয়াইড একই রকম থাকে, সেম সব সারা বিশ্বে ট্রিটমেন্ট প্রোগ্রাম আমরা ধরেন এনসিসিএন গাইডলাইন বলে থাকি বা এসমো গাইডলাইন বলে থাকি। সারা বিশ্বের সকল চিকিৎসক একই গাইডলাইন ফলো করে এবং চিকিৎসা পদ্ধতি সেম, কোনো ডিফারেন্স নাই। শুধুমাত্র ডিফারেন্স হলো আমাদের টাকার ক্ষেত্রে। আপনি ধরেন আমাদের বাংলাদেশের চিকিৎসা যেটা 2 লাখ টাকার মধ্যে চিকিৎসা শেষ করবেন, আমার পার্শ্ববর্তী দেশে গেলে সেই চিকিৎসা করতে আপনার লাগবে 10 লাখ টাকা। আপনি যদি আরও একটু দূরবর্তী দেশগুলিতে যান সেখানে গেলে 50 লাখ 1 কোটি টাকার মতো ব্যয় হবে। শুধু আপনার মনের মধ্যে একটু মনের প্রত্যাশা পূরণ হবে, এর বাইরে কোনো কিছুই না। স্যার এখন একটু আপনার কাছে জানবো যে একজন স্তন ক্যান্সারের রোগী যখন তার পুরোপুরি ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেল, তার পরবর্তী সময়টাতে আসলে আপনারা কতদিন পর পর ফলো আপের জন্য বলেন, এবং তার পরবর্তী সময়টাতে অনেক সময় আমরা দেখেছি যে আবারও তার স্তন ক্যান্সার ফিরে এসেছে। সুতরাং ক্যান্সারটা যেন ফিরে না আসে তার জন্য তার কি কি ধরনের জীবনযাপন পদ্ধতি আসলে মেনে চলা উচিত, বা আমরা যদি ওষুধের কথা বলি? স্তন ক্যান্সারের ফলো আপ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্তন ক্যান্সার না, শুধু যে কোনো ক্যান্সারই সাধারণত চিকিৎসা সম্পন্ন হওয়ার পর 2 বছরের মধ্যে ফিরে আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। সেই জন্য আমরা সাধারণত প্রত্যেকটা স্তন ক্যান্সার রোগীকে প্রথম 2 বছরে 3 থেকে 6 মাস পর্যন্ত অবজারভেশনে ফলো আপে আসতে বলি। এই ফলো আপে আসার সময় তার শারীরিক পরীক্ষা, এর পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষা যদি তার লক্ষণ কিছু প্রকাশ করে থাকে সে পরীক্ষাগুলি করে থাকি, এবং এই জন্য রোগী 3 মাস পর পর আমরা অবজারভেশন রাখি। যদি 2 বছরের মধ্যে তার ক্যান্সার না ফিরে আসে তবে সাধারণত একটু তার ফেরার সম্ভাবনা তখন একটু কম থাকে। তারপরও 5 বছর পর্যন্ত ক্যান্সার একটা ফেরার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা পরবর্তী ফলো আপগুলি তাকে বছরে 6 মাস থেকে 1 বছর পর পর আসতে বলি, 5 বছর পর্যন্ত। 5 বছর পর্যন্ত যখন একটা রোগী ভালো থাকে তখন তার ক্যান্সার আমরা ধরে নেই সাধারণত সহজেই ফিরবে না। তারপরে তখন আমরা বলে দিই যে আপনার যখন কোনো সমস্যা হলে কোনো সময় আমাদের সাথে দেখা করবেন। এখন একটু জানবো স্যার, ছোট্ট করে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা আসলে কতটুকু দরকার ক্যান্সার রোগীদের ক্ষেত্রে? মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মানসিকভাবে আপনার সবল থাকতে হবে। আসলে ক্যান্সারও মানুষের জীবনে অন্যান্য রোগের মতো একটা রোগ, এটা ভয়াবহ কোনো বিষয় না। আপনি যদি সঠিক পদ্ধতিতে চিকিৎসা নেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি সঠিকভাবে আপনি ফলো আপে থাকেন এবং আপনি যদি পুষ্টিকর স্বাভাবিক খাবার খান এবং স্বাভাবিক জীবনযাপন করেন, তো আশা করি স্তন ক্যান্সার নিয়ে আপনি দীর্ঘদিন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে জীবন অতিবাহিত করতে পারবেন। তার মানে আমরা সার্বিকভাবে বলতে পারি যে আসলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা শুরু করা এবং সেই সাথে পরিবারের সদস্যদের সাপোর্ট দেওয়াটাও মনে হয় অনেক বেশি এক্স্যাক্টলি আশেপাশে, কারণ ক্যান্সার কোনো ভয়াবহ রোগ না বা এটা কোনো চয়েস রোগ না। আর শুধু ক্যান্সার রোগীকেই সবল হইলে হবে না, পাশাপাশি আমাদের সামাজিকভাবে পারিবারিকভাবে তাদেরকে সাপোর্ট দিতে হবে এবং তাদের মনোবল যোগাইতে হবে। তাহলে ক্যান্সার রোগী ভালো থাকবে এবং ক্যান্সার রোগীর পাশাপাশি আমরা সামাজিকভাবে আমরাও দেশকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এর পাশাপাশি যারা এখানে আমার টিভি সেটের সামনে বসে আছেন এবং RTV সকল দর্শককে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTV স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার বাই নেভিয়ান। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।